Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি মিসলেনিয়াস মেন্স 2025 এর জন্য যে ডেসক্রিপটিভ ইংলিশ 30 মার্কসের ডেসক্রিপটিভ গ্রামার আসে পরীক্ষাতে, সেই গ্রামারে প্রশ্ন আসে এরর কারেকশনের উপরে, অর্থাৎ 5টা সেন্টেন্স এরর কারেকশন করতে হয়। 5 into 2 equals to 10 মার্কস থাকে। সামনের মাসে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই মেন্স পরীক্ষার ডেসক্রিপটিভ গ্রামার প্র্যাকটিসের জন্য আজকে আমরা এরর কারেকশনের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে 50টা কোয়েশ্চেন থাকবে এবং তোমরা আমাকে অবশ্যই পুরো ক্লাসটা করার পর আমাকে কমেন্ট লিখে জানাবে আউট অফ 50 তোমরা কতগুলো সঠিক প্রশ্ন আনসার করতে পারলে, কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে, এবং তোমাদের কোনো প্রশ্ন তার এক্সপ্লেনেশন নিয়ে ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাতে পারো। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার বিভিন্ন প্রিপারেশনের জন্য রাইটিং যে পোর্শনটা রয়েছে, যেখানে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশনের থেকে প্রশ্ন আসে, সেগুলো কিন্তু ক্লাসেস করানো হচ্ছে এবং তার পাশাপাশি গ্রামারের ক্লাসেসও করানো হচ্ছে। প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই আমার চ্যানেলে যে প্লেলিস্ট সেখান থেকে পেয়ে যাবে। ক্লাসেসগুলো তোমরা ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো, আই এম শিওর তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য গ্রিকস ওয়্যার ব্রেভ পিপলস, মানে গ্রিকরা ছিল সাহসী লোকজন। গ্রিকস অবশ্যই এখানে আমি যে গ্রিক জাতি তাকে বোঝানো হচ্ছে, এটা সঠিক রয়েছে। তারপর এটা প্লুরাল হচ্ছে, অবশ্যই প্লুরাল হবে, গ্রিক লোকেদের বোঝানো হচ্ছে। দ্য গ্রিকস ওয়্যার ব্রেভ পিপলস, দেখো পিপলস বলে হবে না, এখানে পিপল হবে, কারণ গ্রিকরা যে লোকজন ব্রেভ এবং পিপলটা কিন্তু এটা প্লুরাল, সুতরাং আমরা পিপল বলবো, পিপলের সাথে এস যোগ করব না। পিপলের সাথে আমরা তখনই এস যোগ করব যদি বিভিন্ন নেশনের বিভিন্ন লোকজনকে বোঝানো হয়, তখন পিপলের সাথে এস যুক্ত হয়। নর্মালি কিন্তু পিপলটা প্লুরাল, তার সাথে এস যুক্ত হয় না। আর এখানে আমরা শুধু গ্রিকদের কথা বলছি। সো দ্য গ্রিকস ওয়্যার ব্রেভ পিপল, এখানে ভুল ছিল পিপলের সাথে এস যোগ করা, এটা হবে না, সঠিক উত্তর হবে পিপল। নেক্সট কোয়েশ্চেন, হিজ হ্যাট ওয়াজ ব্লোন অফ বাই দ্য স্ট্রং এয়ার, তার টুপিটা উড়ে গেছিল স্ট্রং এয়ার। দেখো এয়ারটা স্ট্রং হলে তাকে আমরা উইন্ড বলে থাকি, তাই সঠিক উত্তর হবে স্ট্রং উইন্ড। হিজ হ্যাট ওয়াজ ব্লোন অফ বাই দি স্ট্রং উইন্ড। কোয়েশ্চেন নাম্বার 3, আই এম দি ওয়ান হু অ্যাম টু ব্লেম, আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে ব্লেম করা হবে। এখানে দেখো সাবজেক্ট আই, ভার্ব অ্যাম, আই অ্যাম দি ওয়ান হু, এই যে রিলেটিভ প্রোনাউন হু বসানো হয়েছে, এই হু এর আগে যে বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসানো হয়। তাহলে এখানে দ্য ওয়ান আছে, এরপরে অ্যাম হয় না, এরপরে ইজ হয়, ঠিক আছে, আই এর পরে একমাত্র অ্যাম হয়। সো আই অ্যাম দ্য ওয়ান হু ইজ টু ব্লেম, সঠিক উত্তর হবে আই অ্যাম দ্য ওয়ান হু ইজ টু ব্লেম। কোয়েশ্চেন নাম্বার 4, উই শুড সিম্পাথাইজ উইথ ব্লাইন্ড, উই শুড সিম্পাথাইজ উইথ ব্লাইন্ড, আমাদের অবশ্যই উচিত সিম্পাথাইজ করা, সহানুভূতি জানানো, উইথ ব্লাইন্ড, অন্ধ লোককে। এখানে মনে বলার চেষ্টা করা হচ্ছে যে সমস্ত অন্ধ লোকজন যারা রয়েছে তাদের সাথে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে উইথ দ্য ব্লাইন্ড, অর্থাৎ এখানে দ্য ব্লাইন্ড বললে, দ্য রিচ, দ্য পুয়ার বললে সমগ্র যারা অন্ধ আছে, সমগ্র যারা গরিব আছে, সমগ্র যারা বড় লোক আছে, সবাইকে একত্রে বোঝানো হচ্ছে, সেই কমিউনিটিটাকে বোঝানো হচ্ছে, সুতরাং এখানে উইথ দ্য ব্লাইন্ড হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, I would rather play cricket and not swim, I would rather play cricket and not swim, rather এটা কিন্তু কম্পারেটিভে বোঝানো হয়, তাই and swim না বলে আমরা than বলবো, কম্পারেটিভে than বোঝানো হয় rather than। so I would rather play cricket than swim, rather than মানে এটা না করে ওটা, ঠিক আছে। so I would rather play cricket than swim. Question number 6, walking through the front door a wasp stung him, দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় একটা ওয়াপস তাকে ফুল ফুটিয়ে দিয়েছে। তাহলে তার মানে সে যখন দরজাতে ভেতরে ঢুকছিল, ওয়াকিং থ্রু দ্য ফ্রন্ট ডোর, দরজাতে ভেতরে ঢুকে আ ওয়াপস স্টাং হিম, এখানে এই যে ওয়াকিং থ্রু একটা পার্টিসিপল বসানো হয়েছে, ব্যাপারটা ভালো করে বোঝো, পার্টিসিপলটা কিন্তু এই ওয়াপসকে বলছে না, মানে আমি যখন বা সে যখন দরজাতে ভেতরে ঢুকছিল তখন একটা ওয়াপস তাকে কামড়ালো, ব্যাপারটা কিন্তু এখানে যেটা লেখা আছে তার মানেটা হচ্ছে দরজা দিয়ে ঢুকে ওয়াপসটা তাকে কামড়ালো, তা নয়।
সে যখন দরজাতে ঢুকছিল। সুতরাং এখানে ওয়াপসটা স্টাং করলো ওকে, কিন্তু ওয়াপসটা দরজাতে ঢুকছিল না। তাই এই যে এখানে পার্টিসিপলটা আছে এটা কিন্তু মিসপ্লেসড পার্টিসিপল, এখানে কিন্তু পার্টিসিপলটা সঠিকভাবে বসানো হয়নি, কারণ এই পার্টিসিপলটা এখানে মিনিংটা হচ্ছে ওয়াপসকে বোঝাচ্ছে, যেটা সঠিক নয়। দরজা দিয়ে ওয়াপস ঢুকছিল, দরজা দিয়ে সে ঢুকছিল। তাহলে এটাকে আমরা এই ফ্রেজটাকে একটা ক্লজে পরিণত করব, যে যখন সে দরজা দিয়ে ভেতরে ঢুকছিল, তার মানে when he was walking, আমরা এটাকে কি করছি, একটা সেন্টেন্সে পরিণত করছি। সো when he was walking through the front door, যখন সে সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকছিল, wasp stung him, তখন তাকে এই পোকাটা কামড়ালো, হুল ফোটালো। এবার কিন্তু সঠিক হলো, কারণ এখানে সে ঢুকছিল সেটা বোঝানো হলো, সে হেঁটে ঢুকছিল সেটা বোঝানো হলো, তারপর ওয়াপসের কথা আসছে। কিন্তু যে প্রশ্ন দিয়েছিল সেই প্রশ্নে এই যে পার্টিসিপেটটা রয়েছে ওয়াকিং থ্রু দ্য ফ্রন্ট ডোর, এটার মানে হচ্ছে ওয়াপসটা যখন দরজাতে ভেতরে ঢুকছিল তখন তাকে কামড়ালো, তা কিন্তু নয়, সে যখন ঢুকছিল। এবং সেটা বোঝানোর জন্য আমাদেরকে একটা সাব ক্লজ নিয়ে আসতে হলো, অ্যাডভার্বিয়াল ক্লজ, when he was walking through the front door. Question number 7, 2 plus 9 are 11, 2 plus 9 একটা গোটা একটা যে এখানে একটা ফ্রেজ হচ্ছে সেটা কিন্তু একটা সিঙ্গেল এন্টিটিকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ নয় আর, এখানে আর নয় ইজ হবে। 2 plus 9 is 11, 2 plus 9 is 11, ঠিক আছে, 2 এর সাথে 9 যোগ করলে পুরো যোগের টোটালটা হয় 11, এটা সিঙ্গুলার এন্টিটি, তাই এখানে ইজ হবে। I have built the house in 1960, 1960 সালে বাড়িটা তৈরি করেছিলাম। I have built, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছে, আর যখন তুমি অতীতের সময় উল্লেখ করেছো তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়, সিম্পল পাস্ট টেন্স হবে। যখন অতীতের সময় উল্লেখ করা আছে, পাস্ট টাইম উল্লেখ করা আছে, তখন সিম্পল পাস্ট টেন্স হবে, এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে I built, I built the house, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স বসাবো, পারফেক্ট নয়। Question number 9, the wedding has not been a very happy one, তাদের বিয়েটা খুব একটা সুখের হলো না। এখানে ওয়েডিং মানে বিয়ে করার যে প্রক্রিয়াটা, যে প্রোগ্রামটা, তাকে কিন্তু বোঝানো হচ্ছে, তাদের ম্যারেজকে বোঝানো হচ্ছে, তাদের বিয়েটাকে বোঝানো হচ্ছে। ম্যারেজ হবে এখানে সঠিক উত্তর, ওয়েডিং হবে না। সো দেয়ার ম্যারেজ হ্যাজ নট বিন আ ভেরি হ্যাপি ওয়ান। Question number 10, choose only such friends whom you can trust, শুধুমাত্র সেই রকম বন্ধুকেই তুমি চুজ করো, whom you can trust। এখানে দেখো, যাদেরকে তুমি ট্রাস্ট করতে পারো এটা না বলে যে হুম ইউ ক্যান ট্রাস্ট, অ্যাকচুয়ালি সেই সমস্ত বন্ধুকে চুজ করবে যেহেতু তুমি তাকে ট্রাস্ট করতে পারবে, যেহেতু তুমি তাকে ট্রাস্ট করতে পারবে, এরকমটাই বোঝানো হচ্ছে। সো চুজ অনলি সাচ ফ্রেন্ডস, সেই রকম বন্ধুকেই তুমি চুজ করো কারণ তুমি তাদেরকে ট্রাস্ট করতে পারো, অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট, যেমনটা তুমি তাকে ট্রাস্ট করতে পারো, যেহেতু তুমি তাকে ট্রাস্ট করতে পারো, সো অ্যাজ ইউ ক্যান ট্রাস্ট, এটা হবে সঠিক উত্তর। Question number 11, neither percept nor discipline are so forceful as example, neither এবং nor আছে, সুতরাং আমরা দেখব ভার্বটা, এখানে যে ভার্ব বসছে সেই ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে প্রিসেপ্ট একটা সাবজেক্ট, ডিসিপ্লিন আর একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট neither nor দিয়ে যুক্ত আছে, এবং ভার্বটা এখানে আছে, কিন্তু ভার্বের কাছে কে আছে, ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার, তাই এটা হবে ইজ। অর্থাৎ নাইদার নর আইদার অর দিয়ে যখন আমি সেন্টেন্স লিখছি, নট অনলি বাট অলসো দিয়ে, তখন দেখতে হবে যে ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে ডিসিপ্লিন আছে তাই ডিসিপ্লিনের সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে। ওকে। Question number 12, do you know if there is a house for letting in the neighborhood, তুমি কি জানো if there is a house, এমন কোনো বাড়ি আছে কিনা for letting, ভাড়া দেওয়ার জন্য, in the neighborhood, এই এলাকাতে। বাড়ি ভাড়া দেওয়া হবে তখন ফর লেটিং মানে এরকম কিন্তু বলা হয় না, বাড়ি ভাড়া দেওয়া যেটা হয় সেটা হচ্ছে টু লেট, বাড়ি ভাড়া যেটা হয় সেটা হচ্ছে টু লেট, টু লেট মানে হচ্ছে বাড়ি ভাড়া দেওয়া হবে, টু লেট, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে তুমি বলতে পারো যে ডু ইউ নো ইফ দেয়ার ইজ আ হাউস টু লেট ইন দি নেইবারহুড, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, এখানে বলা হচ্ছে হু ইউ সেড ওয়াজ কামিং টু সি মি ইন দি মর্নিং, মানে তুমি হু ইউ সেড, তুমি বললে কার কথা যে আমার সাথে দেখা করতে আসছে সকালবেলা, ঠিক আছে। তাহলে হু ইউ সেড
সকালবেলা দেখা করতে আসছিল, দেখো দেখা করতে আসছিল সকালবেলা, এটা কিন্তু অতীতে ঘটে গেছে, মানে সকালবেলা দেখা করতে এসেছিল, ঠিক আছে। সো হু ইউ সেড কেম, এসেছিল, টু সি মি ইন দি মর্নিং। এখানে কিন্তু ওয়াজ কামিং নয়, মানে পাস্ট কন্টিনিউয়াস নয়, সে আমার দেখা করতে আসছিল তেমন হয় না, দেখা করতে এসেছিল হয়। সো হু ইউ সেড কেম টু সি মি ইন দি মর্নিং, এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কোয়েশ্চেন নাম্বার 14, হি ওয়াজ ফাইন্ডিং ইট ইনক্রিজিংলি ডিফিকাল্ট টু মেক হিজ এন্ডস মিট, সে এটাকে খুবই কষ্টকর বলে মনে করলো, টু মেক হিজ এন্ডস মিট, তার দুবেলার খাবার জোগাড় করতে। দেখো দুবেলার খাবার জোগাড় করার যে কথাটা আছে, টু মেক হিজ এন্ডস মিট নয়, টু মেক বোথ এন্ডস মিট, কথাটা হচ্ছে মেক বোথ এন্ডস মিট। সুতরাং কথাটা যে ইডিয়াম রয়েছে দুবেলার খাবার জোগাড় করা, মেক বোথ এন্ডস মিট, এখানে এটা হবে কারেকশন, এখানে ভুল ছিল, বোথটা বসানো হয়নি, তাই সঠিক উত্তর হবে হি ওয়াজ ফাইন্ডিং ইট ইনক্রিজিংলি ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। Question number 15, the poor people of the village buy neither vegetables nor grow them, বলছে the poor people of the village neither buy, আচ্ছা দেখো এখানে neither এবং nor, ঠিক আছে, যতক্ষণ আমরা সেন্টেন্সে কমন নিতে পারবো ততক্ষণ কমন নেব, তারপরে নাইদার নট দিয়ে বাদবাকি যেগুলো কমন গেল না সেই অংশগুলো লিখবো। এখানে নাইদারের পরে শুধু ভেজিটেবলস আছে নাউন, নরের পরে গ্রো একটা ভার্ব আছে, তারপরে একটা প্রোনাউন আছে। অবশ্যই দেম বলতে আমরা ভেজিটেবলসকে বলছে বুঝতে পারছি, কিন্তু এখানে একটা ভার্ব আছে, কিন্তু নাইদারের পরে কোনো ভার্ব নেই, এখানে আমার বাই আছে, তাহলে এখানে বাই ভার্বটা আছে, মানে বাইটা কিন্তু নাইদারের পরেও কমন, নরের পরেও কমন, তেমনটাই লজিক। কিন্তু তুমি যদি নাইদারের পরে বাই লেখো বাট নরের পরে যদি বাই লেখো, তাহলে কিছু নরের পরে দুটো ভার্ব চলে যায়, একটা বাই একটা গ্রো, যেটা ভুল। তাহলে এই বাই ভার্বটা কিন্তু নাইদারের পরে আসবে, বাই ভার্বটা নাইদারের পরে আসবে, নাইদার বাই ভেজিটেবলস নর গ্রো দেম, এখানে দুটো আলাদা আলাদা ভার্ব আছে, একটা বাই একটা গ্রো, কমন যাবে না, তাই এগুলোকে নাইদারের পরেই নরের পরেই লিখতে হবে। অর্থাৎ দ্য পুয়ার পিপল অফ দ্য ভিলেজ, এইটুকু অংশ কমন দুটোর জন্যই, তারপর নাইদার, তারপর একটা ভার্ব আসছে বাই ভেজিটেবলস নর গ্রো দেম, এখানে বাই এবং গ্রো দুটো ডিফারেন্ট ভার্বস, তাই জন্য এগুলোকে কমন নেওয়া যাবে না, তাই এগুলোকে প্রথমেই লেখা যাবে না, নাইদার নরের পরেই লিখতে হবে, কারণ এগুলো কমন নয়। সো নাইদার বাই ভেজিটেবলস নর গ্রো দেম। Question number 16, on entering the hall the number of visitors surprised me, এখানে ঢোকার পরে নাম্বার অফ ভিজিটার্স সারপ্রাইজড মি, মানে বলছে ভিজিটরদের সংখ্যাটা আমাকে সারপ্রাইজ করলো। এখন দেখো একটু আগে আমি বলেছিলাম যে পার্টিসিপল করা হচ্ছে, সেখানে দেখতে হবে সাবজেক্টটা দুটো পার্টিসিপলকেই এখানে স্যাটিসফাই করছে কিনা, বাট অন এন্টারিং দ্য হল, ঘরে ঢুকেই দ্য নাম্বার অফ ভিজিটার্স, এখানে বোঝানো হচ্ছে নাম্বার অফ ভিজিটার্সটা ঘরে ঢুকলো না, আমি ঘরে প্রবেশ করলাম, তাহলে এইখানে আমরা কি করব, এইটাকে আমরা একটা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তাহলে আমার মাঝখানে আই চলে আসলে দুটোকেই বোঝানো হবে যে আমি ঘরে প্রবেশ করলাম আবার আমি সারপ্রাইজড হলাম। সো অন এন্টারিং দ্য হল দ্য নাম্বার অফ ভিজিটার্স সারপ্রাইজড মি, যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে, আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড, তারপরে টু সি দ্য নাম্বার অফ ভিজিটার্স বা বাই দি নাম্বার অফ ভিজিটার্স, এটাও হতে পারে, বাই দি নাম্বার অফ ভিজিটার্স এটাও বলতে পারো, কিংবা টু সি দি নাম্বার অফ ভিজিটার্স, টু সি দি নাম্বার অফ ভিজিটার্স, দু রকম করা যেতে পারে। সো অন এন্টারিং দ্য হল আই ওয়াজ সারপ্রাইজড বাই দি নাম্বার অফ ভিজিটার্স, কিংবা আই ওয়াজ সারপ্রাইজড টু সি দি নাম্বার। আবার এটাও করা যেতে পারে যে অন এন্টারিং দ্য হল, এটাকে এই ফ্রেজটাকে আমরা একটা ক্লজে পরিণত করতে পারি, আমরা যেমন ভাবে আমরা 6 নম্বরের প্রশ্ন করেছিলাম ওয়াকিং থ্রু দি ফ্রন্ট ডোর, সেটাকে এভাবেও করতে পারি যে when I entered the hall, যখন আমি ঘরে প্রবেশ করলাম, হলে প্রবেশ করলাম, when I entered the hall, আমি এটাকে একটা ক্লজে পরিণত করে দিই, when I entered the hall, তারপর দ্য নাম্বার অফ ভিজিটার্স সারপ্রাইজড মি, সেটাও হতে পারে, যখন আমি ঘরে প্রবেশ করলাম ভিজিটার্স এর সংখ্যা দেখে আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি এই দু তিন রকম ভাবে কিন্তু এই ভুলটা কারেকশন করা যেতে পারে। Question number 17, the short story should not exceed more than 200 words,
এই শর্ট স্টোরি সংখ্যাটা যে ওয়ার্ড লিমিটে সেটা 200-র বেশি হবে না। দেখো মোর দ্যান মানে বেশি হওয়া, এক্সিড মানেও বেশি হওয়া। মোর দ্যান মানে মানে বেশি, এক্সিড মানেও বেশি, তাহলে কোনটা লিখবো? তাহলে কিন্তু এরকম লিখতে হবে যে শুড নট এক্সিড 200 ওয়ার্ডস। মোর দ্যানটা হবে না, মোর দ্যান হবে না, শুড নট এক্সিড 200 ওয়ার্ডস। ওকে, আবার যদি তুমি মোর দ্যানটা লেখো এটাও একটা কারেকশন। আবার যদি তুমি মোর দ্যান লিখতে চাও তাহলে কিন্তু এক্সিড লিখবো না, তাহলে কি হবে? শুড নট বি মোর দ্যান, the short story should not be more than 200 words, বা শুড নট, আমরা এখানে বি এর বদলে কন্টেন করি, শুড নট কন্টেন মানে থাকা উচিত নয়, শুড নট কন্টেন মোর দ্যান 200 ওয়ার্ডস। তাহলে দুরকম ভাবে কারেকশন হতে পারে, তুমি একবার এক্সিডটা রাখছো, মোর দ্যানটা বাদ দিচ্ছ, আবার এক্সিডটা বাদ দিচ্ছ, মোর দ্যান রাখছো। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, বিফোর গিভিং দ্য মিক্সচার টু দ্য চাইল্ড শেক ইট থারলি। মিক্সচারটা বাচ্চাটিকে দেওয়ার আগে শেক ইট থারলি, ভালো করে তাকে নাড়িয়ে দাও। দেখো শেক ইট থারলি হয় না, শেক ইট ওয়েল, সমানভাবে তাকে কি করবে? তুমি ঝাঁকিয়ে দেবে বোতলটাকে। ঠিক আছে, শেক ইট ওয়েল। কোয়েশ্চেন নাম্বার 19, নাথিং হ্যাজ অর কুড বি মোর ট্র্যাজিক দ্যান হিজ ডেথ। নাথিং হ্যাজ অর কুড বি মোর ট্র্যাজিক দ্যান হিজ ডেথ। এখানে কুড এর পরে বি আছে, কুডটা হচ্ছে হেল্পিং ভার্ব, বিটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব আছে। এখন দেখো দুটো হেল্পিং ভার্ব আছে, অর দিয়ে যুক্ত আছে, এবং একটা মেইন ভার্ব আছে। তার মানে অঙ্কের মতো হিসাব করলে কি হয়, এই একটাই মেইন ভার্ব দুটো হেল্পিং ভার্বের পরেই বসাতে পারবে, অঙ্কের হিসাবে সেটাই বোঝায়। কুডের পরে বি, কুড হচ্ছে হেল্পিং ভার্ব মোডাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বি বসেছে, একদম ঠিক আছে। কিন্তু হ্যাজ এর পরে যদি তুমি ভার্বের 1 নম্বর ফর্ম বসে সেটা কিন্তু ভুল হবে, কারণ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, পারফেক্ট টেন্স। তাহলে বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন। তাহলে নাথিং হ্যাজ বিন অর কুড বি মোর ট্র্যাজিক দ্যান ইজ ডেথ, এটা হবে সঠিক উত্তর। Question number 20, the reason that the students these days are so undisciplined is that they do not get any guidance from their parents. The reason that the students these days are so undisciplined, বলছে যে কারণে বাচ্চারা আজকালকার দিনে এতটাই আনডিসিপ্লিনড, ইজ দ্যাট, কারণটা হলো দে ডু নট গেট এনি গাইডেন্স, তারা কোনো রকম গাইডেন্স পায় না ফ্রম দ্যার পেরেন্টস, বাবা মায়ের কাছ থেকে। এক্ষেত্রে দেখো যেটা ভুল সেটা হচ্ছে আনডিসিপ্লিনড হয় না, ইনডিসিপ্লিনড। কথাটা হচ্ছে ইনডিসিপ্লিনড অর্থাৎ বিশৃঙ্খল, ইনডিসিপ্লিন। ঠিক আছে, এখানে কিন্তু আন হবে না, ইন হবে, ইনডিসিপ্লিন হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, টপ গ্রেড আ ভ্যারাইটি অফ স্টাডিজ ডিস্ট্রাক্ট দি মাইন্ড। দেখো এখানে বলছে টপ গ্রেড আ ভ্যারাইটি অফ স্টাডিজ ডিস্ট্রাক্ট দি মাইন্ড। অ্যাকচুয়ালি এখানে টপ নয়, কথাটা হচ্ছে টু ছিল, টু গ্রেট আ ভ্যারাইটি অফ স্টাডিজ ডিস্ট্রাক্ট দি মাইন্ড। মানে অনেক বেশি মাত্রায় যখন তুমি পড়াশোনা করছো, বিভিন্ন ধরনের পড়াশোনা করছো, তাতে তোমার মনটা বিক্ষিপ্ত হয়। এন্ড টু গ্রেট আ ভ্যারাইটি অফ স্টাডিজ, এই যে আ ভ্যারাইটি অফ স্টাডিজ, টু গ্রেট, এটা কিন্তু সিঙ্গুলার এন্টিটি, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে এখানে ডিস্ট্রাক্ট থাকলে সিঙ্গুলার সাথে ভার্বের আমরা এস বসাবো সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে ডিস্ট্রাক্টস হবে, কারেকশন হবে, এখানে ভার্বের সাথে এস বসবে, ডিস্ট্রাক্টস দি মাইন্ড। So too great a variety of studies distracts the mind. Question number 22, the whole fleet of the ships were captured. তাদের জাহাজের যে পুরো পাল সেটা পুরোটাই ক্যাপচার্ড হয়ে গেছিল। দেখো the whole fleet of their ships, এটা এই যে হোল ফ্লিট কালেকটিভ নাউন, এটা সিঙ্গুলার হয়, তাহলে এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। কালেকটিভ নাউন সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। the whole fleet of the ships was captured. Question number 23, each of the students have done their work. সাবজেক্ট এখানে ইচ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ ডান। এবং এখানে যে প্রোনাউনটা আছে অ্যাডজেক্টিভটা সেটাও কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে হিজ ওয়ার্ক হবে, হিজ ওয়ার্ক হবে। ইচ অফ দি স্টুডেন্টস হ্যাজ ডান হিজ ওয়ার্ক। ইচ মানে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদের কাজ করেছে, নিজের কাজ করেছে, হিজ ওয়ার্ক হবে। Question number 24, none but fools has ever believed it. দেখো মানে বলতে চাইছে বোকারা ছাড়া অন্য কেউ, none but fools, এক্ষেত্রে সাবজেক্ট কিন্তু ফুলস হচ্ছে।
এক্ষেত্রে সাবজেক্ট কিন্তু ফুলস হচ্ছে এবং এটা প্লুরাল, তাই জন্য প্লুরাল ভার্ব বসবে, হ্যাজ নয় হ্যাভ হবে। নান বাট ফুলস হ্যাভ এভার বিলিভড ইট। এখানে ফুলস বলতে প্লুরাল বোঝানো হচ্ছে, বোকাদের বোঝানো হচ্ছে, তাই জন্য আমরা প্লুরাল ভার্ব হ্যাভ ব্যবহার করব। Question number 25. He is one of the cleverest boys that has passed through the school. সে হচ্ছে ক্লেভারেস্ট বয়দের মধ্যে একজন যে কিনা স্কুল পাস করেছে। দেখো ওয়ান অফ দি বলে তারপর প্লুরাল নাউন আসে, প্লুরাল নাউন আসে, এখানে বয়েজ সঠিক আছে, কোথাও ভুল নেই। দ্যাট বলেছে, দ্যাট বললে তার আগে যে বসে তাকে বোঝায় অ্যান্টিসিডেন্ট, তাহলে এখানে দ্যাটের আগে বয়েজ আছে তার মানে প্লুরাল, তাহলে এখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে। তাহলে হি ইজ ওয়ান অফ দি ক্লেভারেস্ট বয়েজ দ্যাট হ্যাভ পাসড থ্রু দি স্কুল, এটা হবে সঠিক উত্তর। Question number 26. My friend philosopher and guide have come. আমার বন্ধু ফিলোসফার গাইড এসেছে। এখানে একটাই মানুষকে ফ্রেন্ড ফিলোসফার গাইড বলা হচ্ছে, তাই জন্য সিঙ্গুলার পার্সন, তাই জন্য এখানে হ্যাজ হবে, হ্যাভ হবে না, কারণ যে বন্ধু সেই ফিলোসফার সেই গাইড, তাইলে একটা সিঙ্গেল পার্সনকে বলছে, তাই জন্য সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হ্যাজ হবে, হ্যাভ হবে না। Question number 27. The majority are opposed to this প্রপোজাল। মেজরিটি অর্থাৎ বেশিরভাগই কিন্তু এই প্রপোজালের অপোজ করছে। মেজরিটি সিঙ্গুলার নাউন, তাহলে এখানে ইজ হবে, আর হবে না। দ্য মেজরিটি ইজ অপোজড টু দিস প্রপোজাল। মেজরিটিটা এখানে সিঙ্গুলার হবে, তাই জন্য আমরা এখানে ইজ বসাবো, আর নয়। Question number 28. He told me that he saw his father last month. He told me that he saw his father last month. দেখো সে আমাকে বলল যে সে তার বাবাকে দেখেছে গত মাসে। বাবাকে সে গত মাসে যে দেখেছে, এখানে টোল্ড মি দ্যাট, আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে এটা একটা ন্যারেশন চেঞ্জ হচ্ছে, এবং ন্যারেশন চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচে হি টোল্ড মি দ্যাট হি স হবে না, কারণ লাস্ট মান্থ দেখেছে এটা অবশ্যই পাস্টে বলেছিল। পাস্ট বললে বাইরে যখন পাস্ট আছে ভেতরে পাস্ট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড সিন হবে, হয়েছে হি হ্যাড সিন হিজ ফাদার। এবং এই যে লাস্ট মান্থ ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে দি প্রিভিয়াস মান্থ, দি প্রিভিয়াস মান্থ, ঠিক আছে। সো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন হিজ ফাদার দি প্রিভিয়াস মান্থ। আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে লিখবো তখন আনসারটা কিন্তু এটাই হবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 29. If he would have worked hard, he would have passed the examination. Would have passed যখন বলছো if এর সাথে, মানে কন্ডিশনাল সেন্টেন্স যখন মেইন ক্লজে would have passed বলা হচ্ছে, তখন এটা কন্ডিশনাল, এটা কন্ডিশনাল টাইপ 3 তে পড়ছে। কন্ডিশনাল টাইপ 3 তে পড়লে if ক্লজের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, পাস্ট পারফেক্ট টেন্স বসানো হবে। তাহলে এখানে হি উড হ্যাভ হবে না, হি হ্যাড ওয়ার্কড হার্ড, পাস্ট পারফেক্ট টেন্স হবে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, হি উড হ্যাভ পাস দি এক্সামিনেশন। এখানে পাস্টের যখন কোনো রিগ্রেট বোঝানো হয়, অনুশোচনা বোঝানো হয়, তখন আমরা কন্ডিশনাল টাইপ 3 বলি। অর্থাৎ তখন যদি আমি এটা করতাম তাহলে এটা হতে পারতো না বা এটা হতো না। তাহলে এই যে এরকম কথা যেটা অতীতকালে ঘটে গেছে এখন আর সেটা সম্ভব নয় চেঞ্জ করা, সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল টাইপ 3 বলি, এবং তখন আমরা কি করি মেইন ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসাই, আর কন্ডিশনালে যে মেইন ক্লজের সাথে আমরা উড হ্যাভ পাস্ট বসাই, আর ইফ এর সাথে আমরা পাস্ট পারফেক্ট বসাই। অর্থাৎ ইফ ক্লজের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাই, আর মেইন ক্লজে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসানো হয়। তোমার ক্লু হচ্ছে এখানে যেহেতু উড হ্যাভ পাস্ট আছে মেইন ক্লজে, তার মানে কন্ডিশনাল টাইপ 3, তাই ইফ এর সাথে পাস্ট পারফেক্ট বসানো হবে। সো ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড। কোয়েশ্চেন নাম্বার 30. আনলেস হি উইল বি মোর কেয়ারফুল হি উইল নট রিকভার। যদি না সে বেশি কেয়ারফুল হয় তাহলে সে কিন্তু সে রিকভার করবে না। আনলেস বসিয়েছো, তাহলে এখানে কিন্তু আমরা আনলেস হি ইজ মোর কেয়ারফুল, হি উইল বি মোর কেয়ারফুল নয়, আনলেস হি ইজ মোর কেয়ারফুল। যদি না সে বেশি কেয়ারফুল হয় হি উইল নট রিকভার, কারণ দেখো এইখানে তুমি একটা ফিউচার টেন্স বসিয়েছো উইল নট রিকভার, তাহলে আমরা প্রথমে কি করবো সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। একই সেন্টেন্স দুটো রকম ফিউচার বসানো যাবে না, একটা ফিউচার টেন্স হলে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সো আনলেস হি ইজ মোর কেয়ারফুল হি উইল নট রিকভার। Question number 31. The rain was accompanied by hail and storm.
বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শিলাবৃষ্টি হলো, ঝড় হলো। এই যে অ্যাকম্প্যানিড বাই, এখানে অ্যাকম্প্যানিড বাই হয় না, অ্যাকম্প্যানিড উইথ বসানো হয়। দ্য রেইন ওয়াজ অ্যাকম্প্যানিড উইথ হেল অ্যান্ড স্টর্ম। কোয়েশ্চন নাম্বার 32, I cannot help but think that he is a fool. ব্যাপারটা দুরকম হয়, I cannot but think, এটা একটা হয় cannot but think। আর যদি এখানে হেল্প আমরা লিখবো তাহলে বাট বসাবো না, এবং তারপরে কি করব, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি বসাবো। এখানে আমরা থিঙ্কিং লিখবো, তাহলে I cannot help thinking, I cannot help thinking that he is a fool। তাহলে তুমি cannot but এবং V1 বসাতে পারো, cannot help বললে V1 এর সাথে আইএনজি বসাতে হবে, cannot help বলে তারপরে জিরান বসাতে হবে, আর cannot but বললে তারপরে এখানে আমরা বেয়ার ইনফিনিটিভ বসাবো। এখানে বেয়ার ইনফিনিটিভ বসানো হবে, অর্থাৎ সেখানে টু বসানো হবে না, শুধু V1 বসানো হবে। আর cannot help বললে তারপরে জিরান বসানো হবে, অর্থাৎ ভার্বের 1 এর সাথে আইএনজি যোগ করব। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 33, I have never seen a clever man at engineering than him. দ্যান আছে, আমরা এখানে বুঝতেই পারছি কম্পারেটিভ ডিগ্রি বসবে, কম্পারেটিভ ডিগ্রি বসবে, তাই তো দ্যান হলে কম্পারেটিভ ডিগ্রি বসে। তাহলে সেন্টেন্সটা হবে I have never seen a man, একটা মানুষকে দেখেছি বেশি ক্লেভার, তাহলে ক্লেভারের সাথে আমরা কম্পারেটিভ বসাবো, ইয়ার যুক্ত করব, a man cleverer than him, তারপরে দ্যান বসাবো, হিম বসাবো, অ্যাট ইঞ্জিনিয়ারিংটা পরে আসছে, অ্যাট ইঞ্জিনিয়ারিং। তাহলে বিষয়টা হলো I have never seen a man cleverer than him, আমি এমন কোন লোককে দেখিনি cleverer than him, তার থেকে বেশি চালু, তার থেকে বেশি চালাক, at engineering. Question number 34, it is all the more better if he marries your daughter. বলছে খুব বেশি ভালো হয় যদি সে তোমার মেয়েকে বিয়ে করে, মানে এটা ভালো হবে, তাই তো। তাহলে it will be all the better, আর এখানে বেটারটা অবশ্যই কম্পারেটিভ আছে, মোর বসবে না। এখানে যেহেতু আমি বলছি যে যদি সে বিয়ে করে, দেখো এখানে দুটো কথা, একটা বেটার মানে কম্পারেটিভ আছে, তাই এখানে মোর ডাবল কম্পারেটিভ বসবে না, এটা একটা কারেকশন। আর একটা কারেকশন, ইফ আছে, ইফ ক্লজ, এখানে বলছি ইফ হি ম্যারিজ, এটা টাইপ 1, সম্ভাবনা, যদি সে তোমার মেয়েকে বিয়ে করে তাহলে ভালো হবে, সম্ভাবনা, সেক্ষেত্রে টাইপ 1। টাইপ 1 এ কি হয়, ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, আর মেন ক্লজটাতে আমরা ফিউচার বা মোডাল বসাই। তাহলে ইট উইল বি অল দি বেটার ইফ হি ম্যারিজ ইওর ডটার, তাহলে এখানে কিন্তু উইল বলো, মে বলো, শ্যাল বলো, ক্যান বলো, এগুলো বসবে, এবং ইফ ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো। এটা হচ্ছে কন্ডিশনাল টাইপ 1। ওকে। কোয়েশ্চন নাম্বার 35, হি ট্রাভেল ফ্রম ওয়ান কর্নার অফ ইন্ডিয়া টু দি আদার, সে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রাভেল করে গেল। ঠিক আছে, দেখো তাহলে আমরা বলতে পারি হি ট্রাভেল ফ্রম ওয়ান কর্নার অফ ইন্ডিয়া টু দি আদার, নয় টু অ্যানাদার, অন্যটাতে, ফ্রম ওয়ান কর্নার টু অ্যানাদার, একটা থেকে আর একটা, এইভাবেই কথাটা বলা হয়। কোয়েশ্চন নাম্বার 36, she could not make up the mind, she could not make up the mind, she could not make up her mind, সে তার মন স্থির করতে পারলো না, ডিসাইড করতে পারলো না। মেক আপ সামওয়ানস মাইন্ড মানে হচ্ছে ডিসাইড করা, তাহলে she could not make up her mind, সে তার মন ডিসাইড করতে পারলো না, ডিসিশন নিতে পারলো না, she could not make up her mind. Question number 37, it is the best ideal each person may aspire for, বলছি it is the best ideal, দেখো it is the best ideal মানে এটা সব থেকে ভালো, each person may aspire for, যখন তুমি বলছো আইডিয়াল, দেখো আইডিয়ালটা এটাই কিন্তু একটা সুপারলেটিভে রয়েছে, আইডিয়ালটাই একটা সুপারলেটিভ ডিগ্রি, তারপর তুমি আবার বেস্ট আইডিয়াল, এখানে বেস্ট হবে না। ঠিক আছে, ইট ইজ দি আইডিয়াল ইচ পারসন মে অ্যাসপায়ার, এবং আরেকটা কারেকশন, অ্যাসপায়ারের সাথে টু বসে, অ্যাসপায়ারের সাথে টু বসে। ঠিক আছে, দুটো কারেকশন হচ্ছে, একটা হচ্ছে আইডিয়ালটাই সুপারলেটিভ ডিগ্রি, তাই তার আগে আবার বেস্ট সুপারলেটিভ বসানো হবে না, এটা ডাবল সুপারলেটিভ হয়ে যাচ্ছে, ভুল হবে। আর একটা হচ্ছে অ্যাসপায়ারের পরে এখানে টু প্রেপোজিশন বসবে। সো ইট ইজ দি
আইডিয়াল ইচ পার্সন মে অ্যাসপায়ার টু। ঠিক আছে। Question number 38, you are not entitled for admission. Entitled এর পরে for নয় to বসে, entitled to admission. You are not entitled to admission, অর্থাৎ তুমি অ্যাডমিশনের জন্য উপযুক্ত নও। You are not entitled to admission. ঠিক আছে, সঠিক উত্তর হবে entitled to. Question number 39, each of the scholars belonging to various countries have spoken about it. Each of the scholars, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইচ, সাবজেক্ট হচ্ছে ইচ, তাহলে এখানে ইচটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা কিন্তু এখানে সিঙ্গুলার হবে, হ্যাভ নয় হ্যাজ হবে। তাহলে ইচ অফ দি স্কলার্স বিলঙ্গিং টু ভেরিয়াস কান্ট্রিজ হ্যাজ স্পোকেন অ্যাবাউট ইট। Question number 40, all were present except he and his sister. সবাই উপস্থিত ছিল সে এবং তার বোন ছাড়া। এখানে দেখো except মানে এটা ছাড়া অন্যরা, ব্যতি রেখে, এটা কিন্তু একটা প্রেপোজিশন। প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসে, অবজেক্ট বসে বা অবজেক্টিভ কেস বসে। তাহলে এখানে হি এটা অবজেক্টিভ কেস নয়, এখানে হবে হিম, অবজেক্টিভ কেস হবে হিম। তাহলে সঠিক উত্তর হবে all were present except him and his sister. Question number 41, I wonder if 10,000 rupees are a large sum. দেখো একটা মোটা অঙ্কের টাকা বা একটা অ্যামাউন্ট, একটা ডিস্টেন্স, এই দূরত্বগুলো কিন্তু একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরা হয়, তাই এখানে আর হবে না, ইজ হবে। I wonder if 10,000 rupees is a large sum. Question number 42, he absented from the class for no reason. সে ক্লাস থেকে কোনো কারণ ছাড়াই অ্যাবসেন্ট হয়ে গেল। অ্যাবসেন্টের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো হবে, অবজেক্ট দরকার, অবজেক্ট না থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আসতে হবে, এবং এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে হি এর জন্য, হি এর জন্য হবে হিমসেলফ। তাহলে হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দি ক্লাস, সে ক্লাস থেকে নিজেকে অ্যাবসেন্ট করে নিয়েছে, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দি ক্লাস। যেমন হি ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউস করলো কাকে? নিজেকে, তাহলে হি ইন্ট্রোডিউসড হিমসেলফ। এই যে ভার্বটা আছে এরপরে একটা অবজেক্ট দরকার হয়, যখন অবজেক্ট না থাকে তখন কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে অবজেক্ট হিসেবে ব্যবহৃত করা হয়। তাহলে হি ইন্ট্রোডিউসড হিমসেলফ। কোয়েশ্চন নাম্বার 43, হি ইজ আনটাইডি বয়। বয় নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ বসানো আছে, তার আগে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হয়, আর্টিকেল বসাতে হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে হি ইজ অ্যান আনটাইডি বয়, হি ইজ অ্যান আনটাইডি বয়। আন ইউটা হচ্ছে এখানে ভাওয়েল, তাহলে এখানে তার আগে অ্যান বসানো হবে, সো হি ইজ অ্যান আনটাইডি বয়। কোয়েশ্চন নাম্বার 44, অল হিজ প্ল্যানস ফেল আউট ফর ল্যাক অফ হেল্প। সাহায্য না পেয়ে তার সমস্ত প্ল্যানগুলো ব্যর্থ হলো। ফেল আউট মানে ঝগড়া, ফল আউট মানে ঝগড়া করা, এখানে ব্যর্থ হওয়া হচ্ছে ফেল থ্রু, মানে ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফেইল করা। ঠিক আছে, সো অল হিজ প্ল্যানস ফেল থ্রু ফর ল্যাক অফ হেল্প। Question number 45, all this happened prior 1971 war. 1971 সালে যুদ্ধের আগে এই ঘটনাগুলো ঘটেছিল। তাহলে দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে all this happened prior, prior এর পরে টু বসে, prior to, posterior to, ঠিক আছে, inferior to, superior to, এগুলো কিন্তু prior এর পরে টু বসবে। So all this happened prior to 1971 war. Question number 46, scarcely had she gone that he arrived. Scarcely সাথে আমরা that নয় when বসানো হয়, যেমন no sooner এর সাথে than বসানো হয়, no sooner than, তেমনি scarcely সাথে when বসানো হয়, এটাকে বলা হয় co-relative conjunction. no sooner বসলে than বসবে, not only বসলে বাট অলসো বসবে, এগুলো একটা বসলে আরেকটাকে বসাতেই হবে, এগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন, সম্পর্কিত কনজাংশন। স্কার্সলি বলে তার সাথে when বসাতেই হবে। কোয়েশ্চন নাম্বার 47, হি ইজ লিভিং ইন দিস ফ্ল্যাট সিন্স 1995। 1995 সাল থেকে এই ফ্ল্যাটে সে বসবাস করে। 1995 সাল থেকে দীর্ঘ সময় ধরে এটা কোনো কাজ চলে আসছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। সো হি হ্যাজ বিন লিভিং, এটা হবে সঠিক উত্তর। হি হ্যাজ বিন লিভিং ইন দিস ফ্ল্যাট সিন্স 1995। হি হ্যাজ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। কোয়েশ্চন নাম্বার 48, ক্যারেক্টার ইজ মোর প্রেফারেবল দ্যান ইন্টেলিজেন্স। ক্যারেক্টার ইজ মোর প্রেফারেবল দ্যান ইন্টেলিজেন্স,
বলছে ইন্টেলিজেন্সের থেকে চরিত্রটা অনেক বেশি প্রেফারেবল, মানে সবাই প্রেফার করে। দেখো প্রথম কথা, প্রেফারেবলটা একটা কম্পারেটিভ ডিগ্রি, তার আগে মোর বসবে না। দ্বিতীয় কথা, প্রেফারেবলের পরে দ্যান নয় টু বসে, তাহলে ক্যারেক্টার ইজ প্রেফারেবল টু ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের থেকে বেশি চরিত্রকে প্রেফার করা হয়, তাহলে ক্যারেক্টার ইজ প্রেফারেবল টু ইন্টেলিজেন্স। Question number 49, কৃষ্ণা হ্যাংড অল দি পিকচার্স অন দি ওয়াল। কৃষ্ণা দেওয়ালে সমস্ত পিকচারগুলোকে হ্যাং করলো। এখানে হ্যাংড নয়, এটার ভার্বের যে পাস্ট ফর্ম সেটা হবে হাং, ঠিক আছে? এটা ভার্বের যে পাস্ট ফর্ম সেটা হবে হাং, হ্যাংড নয়, হাং। তাহলে কৃষ্ণা হাং অল দি পিকচার্স অন দি ওয়াল। Question number 50, এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দি সিনারিজ অফ কাশ্মীর মোর মি মোস্ট। দেখো দ্য সিনারিজ অফ কাশ্মীর, এখানে অ্যাকচুয়ালি এটা মুভ আছে, ঠিক আছে? মুভ মি মোর, মুভ মি মোস্ট, ভার্ব হচ্ছে মুভ। প্রথম কথা, সিনারিজ প্লুরাল হয় না, সিনারিজ প্লুরাল হয় না, এটা হবে সিনারি, এটা কিন্তু সিঙ্গুলারে হবে। দ্য সিনারি অফ কাশ্মীর, দ্য সিনারি অফ কাশ্মীর, এবং তারপর এটা যেহেতু তুমি এখানে প্লুরাল করতে পারবে না, সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে মুভস, এটা হবে মুভস। দ্য সিনারি অফ কাশ্মীর মুভস মি মোস্ট, দ্য সিনারি অফ কাশ্মীর মুভস মি মোস্ট, ঠিক আছে? এখানে দুটো ভুল আছে, সিনারিজ প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার সিনারি হবে। যেরকম ইনফরমেশন সবসময় ইনফরমেশন হবে, ইনফরমেশনস হবে না, জুয়েলারিজ হবে না, জুয়েলারি হবে, ঠিক আছে? সুতরাং সিনারি অফ কাশ্মীর মুভস বি মোস্ট। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে যে তোমরা আউট অফ 50 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।